নমস্কার আমার সুপ্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব হিমবাহ নিয়ে। আমার আগের একটা ক্লাস তোমরা দেখেছো, সেটা হিমবাহ নিয়ে ছিল। সেখানে কিন্তু আমি হিমবাহ নিয়ে অনেক কিছু বলেছি। হিমবাহের কীভাবে উৎপত্তি হয়, হিমবাহের শ্রেণী বিভাগ, তার উদাহরণ, সমস্ত কিছু বলেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব হিমবাহের ক্ষয়কাজ নিয়ে। তো দেখো এখানে হিমবাহের ক্ষয়কাজের ফলে কী কী ভূমিরূপগুলো গঠিত হয়, সেই ভূমিরূপগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এবং এই ভূমিরূপগুলো বিভিন্নভাবে তোমাদের আসতে পারে। এবার ক্লাস 10 এবং 12 তোমাদের হিমবাহ কিন্তু রয়েছে, এবং ক্লাস 12 তোমাদের এবার হিমবাহ দিয়ে কিন্তু অনেক শর্ট কোয়েশনও আসবে। এবং এর জন্য হিমবাহের যে বিভিন্ন ভূমিরূপগুলো সেগুলো তোমরা রেখে নাও, একটু দেখে নাও, দেখলেই তোমরা কিন্তু ওগুলো পারবে। দেখো হিমবাহের ক্ষয়কাজ। এবার হিমবাহের ক্ষয়কাজের ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হয়। দেখো হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে, সবার প্রথমে আমি মনে করো তোমাদেরকে একটা বলি। 1 নম্বরে কী বলবো আমি, কড়ি বা সার্ক। কড়ি বা সার্ক, এই একটা ভূমিরূপ, কড়ি বা সার্ক। এবার কড়ি বা সার্ক কি, শুধু তোমরা বলবে যে হিমবাহের ক্ষয়কাজের ফলে পার্বত্য অঞ্চলে যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ গঠিত হয়, তাকেই বলা হয় কি বলো তো, কড়ি বা সার্ক। তাহলে কোথায়, উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে কীরকম, হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, মানে হাতলওয়ালা চেয়ারের মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় কড়ি বা সার্ক। এবার কড়ি বা সার্ক কোথায় কি মানে বলে, অ্যাকচুয়ালি ইংল্যান্ড, স্কটল্যান্ড আর জার্মানি, এইখানটা এদেরকে বলা হয় কড়ি। এটা কোন কোন দেশ বললাম, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর জার্মানি, এখানটা এদেরকে বলা হয় কড়ি। আর ফ্রান্সে একে কী বলা হয়, তো ফ্রান্সে বলা হয় কী বলো তো, এই সার্ক। ফ্রান্সে কোথায় কী বলে, একে সার্ক। তাহলে মনে রাখবে কোথায় কড়ি আর সার্ক বলে। তাহলে কড়ি আর সার্ক বলতে, কড়ি আর সার্ক কিসের মতো দেখতে, হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, হাতলওয়ালা চেয়ারের মতো, হাতলওয়ালা চেয়ারের মতো দেখতে। আচ্ছা, এবার 2 নম্বরে কি, কড়ি বা সার্ক। এবার কড়ি বা সার্কের পরে 2 নম্বরে যেটা আছে সেটা হলো অ্যারেট বা অ্যারিটি। অ্যারেট বা এরিটি, দুইটা। এবার কী হয় বলো তো, যে এই যে হাতলওয়ালা চেয়ারের মতো আছে না, চেয়ারের মনে করি এই একটা চেয়ারের হাতল, এই জায়গায় আরেকটা হাতল, এখানে আরেকটা চেয়ার, এখানে আরেকটা হাতল, এই জায়গায় আরেকটা চেয়ার, এখানে আরেকটা হাতল। এই যে হাতলওয়ালা চেয়ারের মাঝখানে দেখো অনেকটা কিসে, শৈলশিরার মতো, একদম উঁচু শৈলশিরার মতো, যে করাতে দাঁতের মতো, এটা অনেকটা দেখতে কিসের মতো, করাতে দাঁতের মতো। তাহলে পাশাপাশি দুটি কড়ি বা সার্ক গঠিত হলে তাদের মধ্যবর্তী যে উঁচু খাড়া কিসের মতো, শৈলশিরার মতো, এবং কিসের মতো সেটা, করাতে দাঁতের মতো যে তীক্ষ্ণ একটা প্রাচীর, এই তীক্ষ্ণ প্রাচীরের মতো ভূমিরূপটাকে বলা হয় কী বলতো, অ্যারেট বা অ্যারিটি। তাহলে পাশাপাশি দুটি, এগুলো কড়ি বা সার্ক, হাতলওয়ালা চেয়ারের মতো, পায়া থাকবে দিকে না, একদম বসার মতো, মনে করো চেয়ার যেমন হয়। এই যে হাতলওয়ালা চেয়ার, এই হাতলওয়ালা চেয়ারগুলো মানে যেটা কড়ি বা সার্ক পাশাপাশি গঠিত হলে তাদের মধ্যবর্তী অংশগুলো কী হয়, উঁচু শৈলশিরার মতো দেখতে, করাতে দাঁতের মতো হয়। এই ভূমিরূপগুলো কী বলা হয় বলে, অ্যারেট বা এরিটি। এটা মনে রাখবে, অ্যারেট বা অ্যারিটি। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি, 3 নম্বরে হলো বলো পিরামিড চূড়া। 3 নম্বরে বলো হলো পিরামিড চূড়া, পিরামিড চূড়া। হ্যাঁ, জাস্ট একটু বোঝা গেলেই হলো। দেখো পিরামিড চূড়া কি, দেখো কোনো একটা মনে করো একটা পর্বত, এই একটা পর্বতের যদি চারপাশে যদি এরকম কড়ি বা সার্ক গঠিত হয়, চারপাশে মনে করো হাতলওয়ালা চেয়ারের মতো কড়ি বা সার্ক অ্যারেট আছে, তাহলে মাঝখানটা কী বলো তো, এই যে মাঝখানটা কিন্তু পিরামিডের মতো একদম দেখতে উঁচু, একদম পিরামিডের মতো অবস্থান করে। মানে কি, কোনো একটা পর্বতের বিভিন্ন দিকে যদি কড়ি বা সার্ক গঠিত হয়, তাহলে মধ্যবর্তী অংশটি কী বলো তো, পিরামিডের মতো খাড়া পর্বত চূড়া হয়। এই পিরামিডের মতো যে চূড়া, একেই বলা হয় কী বলো তো, একেই বলা হয় পিরামিড চূড়া। তাহলে দেখো একসঙ্গে কড়ি বা সার্ক, অ্যারেট বা এরিটি, পিরামিড চূড়া সব একসঙ্গে। যদি হাতলওয়ালা চেয়ারের মতো হয় তাহলে কড়ি বা সার্ক। অনেকগুলো কড়ি বা সার্ক যখন গঠিত হয় তাদের মধ্যবর্তী যে শৈলশিরা করাতে দাঁতের মতো তাকে বলে অ্যারেট বা এরিটি। আর যখন অনেকগুলো কড়ি বা সার্ক গঠিত হয় পর্বতের চারদিকে, তখন মধ্যবর্তী যে উঁচু পিরামিডের মতো দেখতে যে চূড়া অবস্থান করে তাকে বলা হয় পিরামিড চূড়া। এবার পিরামিড চূড়ার উদাহরণ অনেক সময় আসে, মনে রাখবে। এনে অনেকগুলো চূড়ার উদাহরণ আছে, যেমন কী বলো তো, মেটার্ন হর্ন, নাম শুনবে তোমরা, মেটার হর্ন। আর কি আছে, মেটার্ন ভিস হর্ন আছে,
ভিস হর্ন, এই মেটান হর্ন, ভিস হর্ন, এগুলো কিন্তু সব দুইটা হলো সুইজারল্যান্ডে। কোথায়? সুইজারল্যান্ডে। আর যদি ভারতে বলে, ভারতের বদ্রীনাথ, যা আমাদের হিমালয় পর্বতে যে বদ্রীনাথ আছে, বদ্রীনাথের মধ্যে আছে কী বলতো, বদ্রীনাথের মধ্যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ, শিবলিঙ্গ, হ্যাঁ, শিবলিঙ্গ, শিবলিঙ্গ, আর কি আছে, মাকালু, মাকালু, এরা সবাই কিন্তু হলো কী বলো, পিরামিড চূড়ার উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে। মেটানহন, ভিসন, এইগুলো যে মেটানহন, ভিসন, এই পিরামিড চূড়াগুলো কোন দেশে? তাহলে বললো সুইজারল্যান্ডে। আর নীলকণ্ঠ, শিবলঙ্গ, মাকালু, এরা কোথায়? ভারতে, বদ্রীনাথে, হিমালয় পর্বতে শিবলঙ্গ। আচ্ছা, এইবার চলো, এবার কি 4 নম্বরে যদি দেখবো, 4 নম্বরে আমি বলি তোমাদেরকে হিমদ্রোণী। কি বলবো? হিমদ্রোণী, হিমদ্রোণী। এবার হিমদ্রোণী কি? তবে হিমদ্রোণী মানে হলো ইউ আকৃতির উপত্যকা। কি হয়, পার্বত্য অঞ্চলে না অনেক সময় নদীগুলো কী করে, ভি আকৃতির উপত্যকা যে নদী গঠন করে, সেই ভি আকৃতির উপত্যকার উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয়, তখন হিমবাহ করে কি, এই ক্ষয় করতে থাকে, এবং ক্ষয় করে তলদেশ দেখো প্রশস্ত, এবং দুই পাশ কি দেখো খাড়া, এবং তলদেশ প্রশস্ত, দুই পাশ খাড়া, দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতো ভূমিরূপ গঠন করে। একে কী বলা হয় বলো তো? হিমদ্রোণী। আর এই হিমদ্রোণীর মধ্যে না কতগুলো ধাপ ধাপ আছে, ধাপ ধাপ সিঁড়ির মতো তৈরি হয়, এবং এই ধাপগুলো যদি কখনো পর্বতের দিকে ঝুঁকে থাকে, তখন এইগুলোর মধ্যে কী হয়, জল সঞ্চিত হয়। তো এই ধরনের যে হ্রদ, সেই হ্রদগুলোকে বলা হয় হতো প্যাটার্নস্টান হ্রদ বলে। কি? প্যাটার্নস্টান হ্রদ। কী হ্রদ? প্যাটার্নস্টার হ্রদ বলে, প্যাটার্নস্টার হ্রদ বলে। হ্যাঁ, উদাহরণ কোথায়? হিমালয়ের রূপকুণ্ড বলে একটা আছে, রূপকুণ্ড, রূপকুণ্ড, হিমালয়ের রূপকুণ্ড আছে এই প্যাটার্নস্টার হ্রদের উদাহরণ। তাহলে প্যাটার্নস্টার হ্রদ কোথায় দেখা যায়? প্যাটার্নস্টার হ্রদ দেখা যায় কিন্তু এই হিমদ্রোণীতে দেখা যায়। তাহলে হিমবাহের ক্ষয়কাজের ফলে এইখানটা ধাপ ধাপ যে ভূমিরূপ গঠিত হয়, সেখানটা কিন্তু জল সঞ্চিত হয়ে প্যাটার্নস্টার হ্রদ তৈরি করে। তাহলে রূপকুণ্ড কিন্তু তার একটা উদাহরণ। তাহলে এই যে আমি যতগুলো শব্দ তোমাদেরকে এখানটা বললাম, এই শব্দগুলো সব কিন্তু হিমবাহের সঙ্গে জড়িত। আর এগুলো হিমবাহের ক্ষয়কাজ। যেইভাবেই আসুক, যদি তোমাদের এগুলো জানা থাকে, তাহলে তোমরা যেইভাবেই আসুক তোমরা প্রশ্ন কিন্তু লিখতে পারবে। আচ্ছা, এরপরে একটা ভূমিরূপ চলে আসছি 5 নম্বরে, ঝুলন্ত উপত্যকা। কি আছে? ঝুলন্ত উপত্যকা। আচ্ছা, ঝুলন্ত উপত্যকা কি? দেখো, ঝুলন্ত উপত্যকা হলো কি, পার্বত্য অঞ্চলে কী হয়, যেরকম কি পার্বত্য অঞ্চলে একটা বড় নদীর সঙ্গে, মনে করো একটা বড় নদী, বড় নদীর সঙ্গে কি অনেকগুলো ছোটো ছোটো নদী এসে যুক্ত হয়, অনেকগুলো ছোটো ছোটো নদী এসে যুক্ত হয়। তাহলে কি, পার্বত্য অঞ্চলে বড় নদীর সঙ্গে যেমন অনেকগুলো ছোটো ছোটো নদী এসে যুক্ত হয়, ঠিক একই রকমভাবে একটা বড় হিমবাহের সঙ্গেও অনেকগুলো ছোটো ছোটো হিমবাহ এসে যুক্ত হয়। এইবার কি হয়, দেখো, প্রধান নদীর ক্ষয়কাজ করার ক্ষমতা কিন্তু এই ছোটো ছোটো নদীগুলোর তুলনায় বেশি। তাহলে ক্ষয়কাজ করার ক্ষমতা কার বেশি? প্রধান নদীর। আর এই ছোটো নদীগুলোর ক্ষয়কাজ ক্ষমতা কম। তাহলে ঠিক একই রকমভাবে এই উপহিমবাহগুলো, এদের ক্ষয়কাজ ক্ষমতা কম, কিন্তু প্রধান হিমবাহের ক্ষয়কাজ করার ক্ষমতা বেশি। তখন কি হয়, এই যে ক্ষয়ের পার্থক্য, ক্ষয় করার যে পার্থক্য, ক্ষয়কাজ করার যে শক্তি, এই পার্থক্যের কারণে কি হয়, এই প্রধান হিমবাহে যে প্রধান নদীর এর গভীরতা বেশি হয়, আর গভীরতা কম কার হয়? ছোটো উপনদীগুলোর গভীরতা কম হয়। ঠিক একই রকমভাবে প্রধান হিমবাহের গভীরতা বেশি হয়, আর ছোটো ছোটো উপহিমবাহগুলোর গভীরতা কিন্তু কম হয়। এই যে গভীরতার পার্থক্যর জন্য দূর থেকে দেখলে মনে হয় এই ছোটো ছোটো হিমবাহগুলো যেন প্রধান হিমবাহের উপর ঝুলে আছে। আর একেই বলা হয় কী বলো? ঝুলন্ত উপত্যকা। তো তোমাকে যদি বলে যে ঝুলন্ত উপত্যকা কী, বা অনেকটা বলে দিল, বলার পরে বললো একে কী, মানে মোট কথা তোমরা ঝুলন্ত উপত্যকা জেনে রাখো, যেইভাবেই প্রশ্ন আসবে তোমরা পারবে। তোমরা বলবে যে পার্বত্য অঞ্চলে যেরকম প্রধান নদীর সঙ্গে অনেকগুলো ছোটো ছোটো নদী এসে যুক্ত হয়, প্রধান নদীর ক্ষয়কাজ করার ক্ষমতা ছোটো ছোটো নদীর তুলনায় বেশি, ঠিক একই রকমভাবে প্রধান হিমবাহের সঙ্গে অনেকগুলো ছোটো ছোটো হিমবাহ এসে যুক্ত হয়। এই ছোটো ছোটো হিমবাহগুলোর ক্ষয়কাজ করার ক্ষমতা প্রধান হিমবাহের তুলনায় কম। এই যে ক্ষয় কাজ করার পার্থক্যের কারণে এদের গভীরতারও পার্থক্য লক্ষ্য করা যায়। এই গভীরতার পার্থক্যের কারণে দূর থেকে দেখলে মনে হয় ছোটো ছোটো হিমবাহগুলো যেন প্রধান হিমবাহের উপর ঝুলে আছে। আর একেই বলা হয় কী বলতো? ঝুলন্ত উপত্যকা। তাহলে ঝুলন্ত উপত্যকাটা তোমরা একটু জেনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো আছে কি, রসে মতানে। রসে মতানে কী বললাম? রসে মতানে। তাহলে রসে মতানে কী জিনিস? দেখো, রসে মতানে হলে কী বলতো, পার্বত্য অঞ্চলের হিমবাহ যেদিকে প্রবাহিত হয়, মানে ওটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, এবার হিমবাহের প্রবাহ পথে যদি কখনো কোনো শিলাখণ্ড অবস্থান করে,
শিলাখণ্ড অবস্থান, তাহলে হিমবাহের পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো বড় শিলাখণ্ড বা শিলাস্তূপ অবস্থান করে, তাহলে হিমবাহ যেদিকে প্রবাহিত হয় সেই অংশটা হয় কী বলতো মসৃণ, আর বিপরীত অংশটা কী হয় বলতো এবড়ো খেবড়ো হয়। এটা এবড়ো খেবড়ো আকৃতির হয়, উঁচু নিচু এবড়ো খেবড়ো আকৃতির, আর এটা কী হয় মসৃণ হয়। এই ধরনের শিলাস্তূপগুলোকে বলা হয় কী বলতো রসেই মতানে। এদেরকে আরেকটা নাম বলে ইংলিশে, এদের আরেকটা নাম বলে কী বলতো শিপ রক, শিপ রক বলে, হ্যাঁ শিপ রকও বলে এদেরকে। ভেড়ার মতো দেখতে হয় অনেকটা, হ্যাঁ শয়নরত ভেড়া, মনে একটা ভেড়া শুয়ে আছে, হ্যাঁ শিপ রকও বলে। তাহলে তোমরা কী বলবে যদি বলে রসমতানে কীভাবে যেইভাবেই আসুক, যে বলে যে আসলে অ্যাকচুয়ালি কী হয় পার্বত্য অঞ্চলে যখন কোনো বড় একটা শিলা হিমবাহ যেদিকে প্রবাহিত হয় তার সামনে যদি কোনো শিলাখণ্ড অবস্থান করে, তাহলে হিমবাহের ক্ষয়কাজের ফলে এই শিলাখণ্ডটির সামনের অংশটা মসৃণ হয় আর পিছনের অংশটা কী হয় এবড়ো খেবড়ো আকৃতির হয়। এই ধরনের শিলাখণ্ডকে বলা হয় কি রসে মতানে, আর ইংলিশের নাম কি শিপ রকও বলে, মানে কি শয়নরত ভেড়ার মতো দেখতে হয়। একেই বলা হয় কি বলতো রসে মতানে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছে, হ্যাঁ ল্যাম্বার্ট ডোম, আর কাশ্মীরের ঝিলমের উপনদী লিডার উপত্যকায় আছে এই রসে মতানে। আচ্ছা এইবার কী বলো তো 7 নম্বরে দেখো, 7 নম্বরে আছে কী বলো তো টিলা বা পুচ্ছ, টিলা বা পুচ্ছ, পুচ্ছ পুচ্ছ পশু চয় ছ পুচ্ছ। আর ইংলিশে কী বলো তো টিলা বলে, টিলাকে বলা হয় ক্র্যাগ, CRAG ক্র্যাগ, আর পুচ্ছর ইংলিশ কি টেল, TAIL টেল। তাহলে ক্র্যাগ ও টেল আর টিলা বা পুচ্ছ একই জিনিস। ক্র্যাগ বা টেল কি কী হয় দেখো, মনে করো হিমবাহ যেদিকে প্রবাহিত, মনে করো হিমবাহ প্রবাহিত হচ্ছে, এটা হিমবাহ প্রবাহিত হলো, এবার হিমবাহর সামনে মনে করো কোনো একটা শিলাখণ্ড অবস্থান করছে, আর এই শিলাখণ্ডের পিছনে মনে করো অন্য কোনো একটা শিলাখণ্ড অবস্থান করেছে। তাহলে কী হবে এই যে হিমবাহ করে কি, হিমবাহ যে সামনে শিলাখণ্ডটা আছে এই শিলাখণ্ড করে কি হিমবাহ তো ক্ষয় করে শিলাখণ্ডটাকে, কিন্তু এই শিলাখণ্ড করে কি পিছনের যে এই যে শিলাখণ্ডটা পড়ে আছে একে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তাহলে এই শিলাখণ্ডটা ক্ষয় হয় কিন্তু পিছনের শিলাখণ্ড কিন্তু ক্ষয় হয় না, একে রক্ষা করে এই শিলাটা ক্ষয়ের হাত থেকে। তাহলে তোমরা কি বলবে যে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো শিলাখণ্ড অবস্থান করে এবং তার পেছনে যদি অন্য কোনো শিলাখণ্ড অবস্থান করে, নরম শিলা অ্যাকচুয়ালি এটা, তাহলে এই কঠিন শিলাটা করে কি নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তখন এই যে কঠিন শিলা, এই কঠিন শিলাকে বলা হয় ক্র্যাগ, আর এই পিছনের যে একদম লেজের মতো শুয়ে থাকে একে বলা হয় টেল। তাহলে ক্র্যাগ আর টেল, তাহলে বুঝতে পারলে চিত্রের মাধ্যমে তোমরা বুঝে যাবে কোনটা ক্র্যাগ আর টেল। এটা কিন্তু সব কোথায় দেখা যায়, এটা কিন্তু সব দেখা যায় কোথায় হিমবাহের ক্ষয়কাজের ফলে, মোট কথা পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু যতগুলো আমি বললাম। এরপরে আমি আরেকটা বলি, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো কি বলো তো ফিওর্ড। ফিওর্ড পাবে। এবার ফিওর্ড কোথায় মনে রাখবে, ফিওর্ড দেখা যায় সবসময় উচ্চ অক্ষাংশে। কোথায় চয় ছ উচ্চ অক্ষাংশে দেখা যায়, হ্যাঁ উচ্চ অক্ষাংশে দেখা যায় সবসময় ফিওর্ড। এবার কি হয় উচ্চ অক্ষাংশে যেখানে উপকূল অঞ্চল, উচ্চ অক্ষাংশে উপকূল অঞ্চল মানে সমুদ্রের ধারে, উচ্চ অক্ষাংশে না এই উপকূল অঞ্চলে কি হয় সমুদ্র থেকেও কি হয় বলো তো গভীর, সমুদ্র যতটুকু না গভীর এই উপকূলের সামনে তার থেকেও গভীর, হ্যাঁ কতগুলো খাড়া দেওয়ালযুক্ত জলমগ্ন হিমবাহ উপত্যকা দেখা যায়। তাহলে তোমরা কি বলবে উচ্চ অক্ষাংশে উপকূল অংশে, উচ্চ অক্ষাংশে সমুদ্রের ধারে উপকূল অংশে কতগুলো গভীর অংশ, সমুদ্রের থেকেও গভীর কিছু অংশ দেখতে পাওয়া যায়, যেগুলো কি বলতো জলমগ্ন আর কি হিমবাহ উপত্যকা। এই জলমগ্ন হিমবাহ উপত্যকাগুলো কি বলা হয় কি বলতো ফিওর্ড। তাহলে কোথায় উচ্চ অক্ষাংশে সমুদ্র থেকেও গভীর, হ্যাঁ যে হিমবাহ উপত্যকাগুলো লক্ষ্য করা যায় সেই হিমবাহ উপত্যকাগুলো কি বলা হয় কি বলতো ফিওর্ড। কোথায় দেখা যায় উচ্চ অক্ষাংশে। আর এই যে ক্ষুদ্র আকৃতির যেগুলো ফিওর্ড, ক্ষুদ্র মানে গর্তগুলো ক্ষুদ্র আকৃতি, ক্ষুদ্রাকৃতির ফিওর্ড যেগুলা, এই ক্ষুদ্রাকৃতির ফিওর্ডকে বলা হয় কি বলতো ক্ষুদ্রাকৃতির ফিওর্ড যেগুলা, এই ক্ষুদ্রাকৃতির ফিওর্ডগুলোকে বলা হয় ফিয়ার্ড। তো দেখো একটা হলো ফিওর্ড আর একটা হলো ফিয়ার্ড। ফিয়ার্ড কোনটা ক্ষুদ্র অংশ, ফিওর্ডের থেকে যেগুলো মানে ছোটোগুলো কম গর্ত ওটা ক্ষুদ্রাকৃতিগুলোকে বলা হয় ফিয়ার্ড, আর যেগুলো বড় ওগুলো হলো ফিওর্ড। তাহলে ফিওর্ড আর এই ফিয়ার্ড এর মধ্যে নরওয়ে আছে, নরওয়ে একটা দেশ আছে নরওয়ে, নরওয়ে সব থেকে বেশি দেখা যায় কী বলতো ফিওর্ড, এই ফিওর্ড সবথেকে বেশি দেখা নরওয়ে, তাই নরওয়েকে বলা হয় ফিওর্ডের দেশ। আর সুইডেন
আরেকটা কী দেশ? সুইডেন। আর সুইডেনে বেশি দেখা যায় কী বলো তো, সুইডেনে দেখা যায় ফ্রিয়ার্ড বেশি, এজন্য সুইডেনকে বলা হয় ফ্রিয়ার্ডের দেশ। তাহলে সুইডেনকে বলা হয় ফ্রিয়ার্ডের দেশ, আর নরওয়েকে বলা হয় ফ্রিওডের দেশ। এই যে এখানটায় আন্টার্কটিকার স্ক্যালটন, হ্যাঁ স্ক্যালটন ইনলেট একটা ফিওর্ড গভীরতম। তো এইখানটায় তোমরা কিন্তু আমি যে বিষয়গুলো এখানে যতগুলো বললাম এই সবগুলো বিষয় কিন্তু তোমরা একটু মনে রাখবে। সবগুলো কার সঙ্গে যুক্ত? হিমবাহের সঙ্গে যুক্ত। কোন এই ভূমিরূপগুলো কাকে বলে, কী রকম, সব তোমরা জানতে পারলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার নেক্সট ক্লাস আবার হিমবাহের সঞ্চয় গাছের ফলে কিছু ভূমিরূপ আমি বলবো, সেই ক্লাসটা তোমরা লক্ষ্য রাখবে। ধন্যবাদ।